ফিনান্সিয়ালি ভাবে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে একটি মাত্র হসপিটাল বিল। 2024 শেষে দাঁড়িয়ে আমরা যদি কোনো একটা সার্জারি করাতে যাই কোনো হসপিটালে, আর সেই সার্জারির প্রাইস যদি 2 লাখ হয়, 2025 সেই একই সার্জারির প্রাইস হয়ে যাবে 2,34,000 টাকা। ভগবান না করুক, সাপোজ আপনার এই বছরে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু হলো এবং আপনাকে হসপিটালে ভর্তি করাতে হলো বা কোনো সার্জারি করাতে হলো, তখন কিন্তু আপনার হার্ড আর্ন মানি থেকে খরচা করতে হবে আপনাকে সেই বিলটা প্রোভাইড করার জন্য, হসপিটালের বিলটা দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স কিভাবে সাহায্য করতে পারে, পুরো হসপিটালের বিলটা কিন্তু আপনাকে নিজের পকেট থেকে আর দেওয়া লাগছে না। এক্ষেত্রে কি হবে, আপনি ভবিষ্যতের জন্য একদম তৈরি হয়ে থাকতে পারবেন যে ভবিষ্যতে যদি আমার ফ্যামিলির উপর বা আমার উপর যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি হেলথ ইন্স্যুরেন্স থেকে ক্লেম নিয়ে আমি হসপিটালের বিল দিতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে হেলথ ইন্স্যুরেন্স, একটি সঠিক হেলথ ইন্স্যুরেন্স চুজ করে আমাদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে পারি। তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। শুরু করার আগে এই সঞ্চয় পাঠশালা চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, কারণ আমরা কিন্তু 100 সাবস্ক্রাইবার মাইলস্টোনের ভীষণ কাছে রয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আচ্ছা, প্রথমত আমাদের জানতে হবে আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা কেন আমরা নেব। একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কি কি সুবিধা সেগুলো তো আমরা পরে আলোচনা করব অবশ্যই, বাট প্রথম যে কোশ্চেনটা আমাদের মাথায় আসে যে একটা হেলথ ইন্স্যুরেন্স আমরা কেন নেবটা কেন, এটাই তো সেটাই আমরা প্রথমে জানার চেষ্টা করি। সাপোজ তোমার কাছে মেডিকেল বিল দেওয়ার জন্য টাকাও জমানো আছে, আমি মানলাম, তুমি ধরো দেখলে যে এই বছরে কোনো মেডিকেল বিল তোমার 10-15 লাখ টাকা চলে এসছে, সেই টাকা দেওয়ার মতো তোমার সামর্থ্য আছে বা তোমার কাছে জমানো টাকা আছে। এক্ষেত্রে প্রবলেমটা কোথায় আসবে? সাপোজ সেই 10-15 লাখ টাকা তুমি জোগাড় করেছো বহু বছরের পরিশ্রমের পরে, তুমি জোগাড় করে রেখেছো কোনো কাজের জন্য বা ফিউচারের জন্য তুমি জোগাড় করে রেখেছো, আর সেই টাকাটা পুরোটাই তোমার চলে যাচ্ছে, হার্ড আর্ন মানি তোমার চলে যাচ্ছে মেডিকেল বিলে। এক্ষেত্রে কি হবে, তুমি হয়তো ভাবছো যে টাকাটা তুমি আবার ইনকাম করে নেবে, বাট এক্ষেত্রে কি কি প্রবলেম দেখা দেবে? ইনফ্লেশন রেট 6% করে গ্রোথ হচ্ছে। সেক্ষেত্রে তুমি 10 লাখ টাকা আবার ইনকাম করার জন্য তুমি যতটা সময় প্রিভিয়াসলি তুমি লাগিয়েছিলে সেই সময়টা তুমি পাচ্ছ না। সাপোজ তুমি 10 বছরে 10 লাখ টাকা জোগাড় করেছো, কিন্তু পরবর্তী 10 বছরে তুমি সেই 10 লাখ টাকা ইনকাম করতে পারবে না, এটা স্বাভাবিক। এবং ইনফ্লেশন রেট যেখানে 6% করে বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তো ভবিষ্যতে তুমি 10 লাখ টাকা ইনকাম করলেও সেই 10 লাখের কোনো ভ্যালু থাকবে না। এটাই হচ্ছে মেইন কারণ যে তোমাকে কেন একটা হেলথ ইন্স্যুরেন্স রাখতে হবে। এক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের মেইন ফ্যাক্টর যেটা কিনা, যদি তোমার কাছে উপযুক্ত অ্যামাউন্ট না থাকে মেডিকেল বিল পেমেন্ট করার জন্য ফিউচারের জন্য, সেক্ষেত্রে তোমার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স জরুরি, একদম মাস্ট। সাপোজ আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি, সেক্ষেত্রে একটা আইডিয়াল হেলথ ইন্স্যুরেন্স আমরা কত নিতে পারি বা কত নেওয়া উচিত, তো সেটা জানার জন্য প্রথমেই আমাদের দেখতে হবে আমরা কোন জায়গা থেকে বিলং করি। আমরা কি গ্রামে থাকি না শহরে থাকি? যদি আমরা গ্রামে থাকি তাহলে শহরের তুলনায় আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা অতটা লাগবে না, কারণ গ্রামের দিকে হেলথের যে সমস্ত ডিজিজ আছে বা যে সমস্ত সার্জারি আছে সেগুলো কিন্তু অনেকটা কম খরচা আসবে। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 1 হচ্ছে সবচেয়ে বেশি খরচা আসবে, টিয়ার 2 সিটিতে একটু কম আসবে, টিয়ার 3 তে একটুখানি আরেকটু কম আসবে এবং গ্রামের থেকে একটুখানি কম আসবে। তো এগুলোকে ফ্যাক্টর ম্যাটার করে যে আমরা হেলথ ইন্স্যুরেন্সটা নেব, আমাদের কত প্রিমিয়াম বা কত আমাদের ভ্যালু দিয়ে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত। এক্ষেত্রে কিছু ডিপেন্ড ম্যাটার করে যে সাপোজ আমার এক্সিস্টিং কিছু ডিজিজ আছে, আমার কিছু শারীরিক সমস্যা আছে, সেগুলো মাথায় রেখে যাদের কিছু সমস্যা আছে তাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা একটুখানি কিন্তু বেশি নিতে হবে। যাদের কোনো সমস্যা নেই, যাদের শারীরিক কোনো সমস্যা নেই, ফিজিক্যালি কোনো সমস্যা নেই, তাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা একটুখানি কম নিলেও চলে। তো এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে মানুষ টু মানুষ, পিপল টু পিপল ভ্যারি করে যে আমরা হেলথ ইন্স্যুরেন্স কত টাকা নেব। আইডিয়ালি যদি বলতে হয় তাহলে চিলড্রেন মানে বাচ্চাদের জন্য, যদি বাচ্চা 15 বছরের নিচে হয় তো তাদের জন্য কত নেওয়া উচিত, আইডিয়ালি কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা মিনিমাম কিন্তু 7 লাখে নেওয়া উচিত। যদি বড় কেউ হয় বা গার্জেন কেউ হয় তাদের জন্য কত নেওয়া উচিত, তার জন্য মিনিমাম কিন্তু 10 থেকে 12 লাখ নিতেই হবে, কারণ তাদের এজ হয়ে গেছে, তাদের শারীরিক কোনো সমস্যা আসতেই পারে ভবিষ্যতে। সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা এখানে বেশি নিতে হবে। এটা ফ্যাক্টর করে যে আমরা কোন জায়গা থেকে বিলং করছি। গ্রামের দিকে যদি আমরা নিই তাহলে প্রিমিয়ামটা আমাদের কম হয়, শহরের দিকে নিলে আমাদের প্রিমিয়ামটা বেশি হয়, কারণ সেখানে হসপিটালের খরচা বেশি আসে গ্রামের তুলনায়।
নাও হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত, যেরকম এক রকমের ফ্যামিলি প্ল্যান হয়, এক রকমের ইন্ডিভিজুয়াল প্ল্যান হয়। ফ্যামিলি প্ল্যান কি, যেখানে আমরা একটা মানে সার্কেল হিসাবে করা হয়, যে সার্কেলের মধ্যে আমরা নিজের ফ্যামিলি মেম্বারদেরও অ্যাড করে রাখতে পারি। এবং সাপোজ আমি আমার বাবা, আমার মা, আমার বোন, চারজন মিলে আমরা একটা ফ্যামিলি, একটা গ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপের মধ্যে আমাদের যে সাম অফ কভার আছে, সেটা সাপোজ আমরা 25 লাখের পাচ্ছি। তো 25 লাখের যে সাম অফ ইন্স্যুরেন্স যেটা আমরা পাচ্ছি, সেই টাকাটা আমরা পুরো ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো তখন কি হবে, তখন আমাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ কোনো কারণে হসপিটালে ভর্তি হতে হয় বা কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির মধ্যে থেকে যে 25 লাখের আমরা সাম ইন্স্যুরেন্স পাচ্ছি, সেই 25 লাখ থেকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার মধ্যে ভাগ হয়ে যাবে। দ্বিতীয় প্ল্যান কি আছে, ইন্ডিভিজুয়াল প্ল্যান। ইন্ডিভিজুয়াল প্ল্যানে আমরা নিজের নামে আলাদা আলাদা করে, এক একটা করে আলাদা আলাদা করে আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা নিতে পারছি। এক্ষেত্রে আমাদের কোনটা নেওয়া উচিত, আমাদের কি ফ্যামিলি প্ল্যান নেওয়া উচিত নাকি আমাদের ইন্ডিভিজুয়াল প্ল্যান নেওয়া উচিত? কারণ ফ্যামিলি প্ল্যানে আমরা পুরো একটা ফ্যামিলি, একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের মধ্যে সাম অফ ইন্স্যুরেন্স যেটা আছে, হেলথ ইন্স্যুরেন্স, সেটা কিন্তু ভাগ হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আর ইন্ডিভিজুয়াল প্ল্যানের মধ্যে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্ল্যানের মধ্যে আমাকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য আলাদা আলাদা হেলথ ইন্স্যুরেন্স নিতে হচ্ছে। এবার চলুন আমরা কথা বলা যাক সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়, সেটা হচ্ছে ঝোল, মানে হচ্ছে টার্ম কন্ডিশন। একটা ইন্স্যুরেন্সের মধ্যে সবচেয়ে ঝোলই হয় টার্ম কন্ডিশনের মধ্যে। কারণ কি হয়, আমরা এত পরিমাণে পেপার থাকে, এত পরিমাণে কাগজপত্র থাকে, সেগুলো আমরা পড়ার সুযোগই পাই না। আর অনেক সময় কি হয়, ইংলিশে লেখা থাকে, হিন্দিতে লেখা থাকে, সেগুলো আমরা পড়তে পারি না। সেক্ষেত্রে কি হয়, কোম্পানি আমাদের মানে তাড়াহুড়ো করে সাইন সাইন করিয়ে নেবে, বলবে তোমার ইন্স্যুরেন্স হয়ে গেছে, এত কম টাকার প্রিমিয়াম, তাহলে তুমি নিয়ে নাও, 50 লাখ টাকার প্রিমিয়াম নিয়ে নাও। সেখানে তুমি 50 লাখ টাকা পাচ্ছ। তুমি ভাববে যে আমি মাত্র 5-10 হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছি, তার বদলে আমি 50 লাখ টাকা পাচ্ছি, নিয়ে নি আমি নিয়ে নিই। কিন্তু এখানেই হয় স্ক্যাম, ঝোল নাম্বার ওয়ান। সাপোজ তোমার 50 লাখ টাকা তুমি প্রিমিয়াম পেয়েছো, আহ, তুমি সাম অফ ইন্স্যুরেন্স পেয়েছো 50 লাখ টাকা, কিন্তু এখানে ঝোল নাম্বার কি আসছে, ঝোল হচ্ছে সাপোজ সেখানে তোমাকে ক্যাপ লাগিয়ে দেবে। ক্যাপ কিসে লাগাবে, সাপোজ তোমার লিমিট থাকবে 50 লাখ, কিন্তু সাপোজ তোমার ক্যান্সার হলো, তুমি খরচা করতে পারবে 1 লাখ টাকা। তোমার লিমিট তোমার 50 লাখ, খরচা করতে পারবে 1 লাখ ক্যান্সার হলে। লিমিট তোমার 50 লাখ, খরচা করতে পারবে 1 লাখ তোমার ব্লাড সুগার হলে। লিমিট তোমার 50 লাখ, কিন্তু খরচা করতে পারবে 1 লাখ কোন ক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট হলে। এটাই হচ্ছে ঝোল। ঝোল থেকে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এবার আমাদের কোনো প্রিমিয়াম বা কোনো ইন্স্যুরেন্স নেওয়ার সময় আমাদের এইগুলো লক্ষ্য রাখতে হবে, যে আমাদের কোনো রকম ক্যাপ লিমিট যেন না থাকে। ঝোল নাম্বার টু কি, ঝোল নাম্বার টু হচ্ছে রেন্ট লিমিট, মানে আমরা রুম লিমিট যাকে বলে, রুম রেন্ট। মানে সাপোজ আমরা কোনো হসপিটালে যখন ভর্তি হই, তখন আমরা ভাবি না যে আমাদের 50 লাখ টাকার প্রিমিয়াম, আমরা 50 লাখ টাকার লিমিট পাচ্ছি বা 10 লাখ টাকা লিমিট পাচ্ছি। তো আমরা একটা হসপিটালের সবচেয়ে ভালো যে রুম আছে সেখানে গিয়ে ভর্তি হব, সেখানে আমরা ট্রিটমেন্ট করাবো, কোনো ক্ষতি তো নেই না। তো হসপিটালে তোমাকে ভর্তি নিয়ে নেবে। কিন্তু এখানেই ঝোলটা আসে। ঝোলটা কিসে আসে, তোমার যে সাপোজ 10 লাখ টাকার তুমি লিমিটটা পেয়েছো, সেই 10 লাখের 1%ই খরচা করতে পারবে তোমার রুমের রেন্ট দেওয়ার জন্য। এক্ষেত্রে কি হবে, 10 লাখের মানে হচ্ছে 10,000 টাকা, মানে পার ডে তুমি 10,000 টাকাই তুমি রেন্ট দেওয়ার জন্য, রুম রেন্ট দেওয়ার জন্য খরচা করতে পারবে। অনেক ক্ষেত্রে তো কি হয়, অনেক ক্ষেত্রে এমন এমন ইন্স্যুরেন্স কোম্পানিও থাকে যারা লিখেও না 10%, তারা লিখে রাখবে আপ টু 1%, মানে 1%ও না, আপ টু 1%। মানে তুমি হয়তো জানো যে 1%, তাহলে তো 10,000 টাকা করে দিতে হবে, 10,000 টাকা তো আমার ওখান থেকে চলেই যাচ্ছে, আমি 10,000 টাকার মধ্যেই কোনো রুম নিয়ে নিই। কিন্তু ওখানে লেখা থাকবে আপ টু, মানে আপ টু মানে 1% পর্যন্ত, ক্ল্যারিটি করে কোনো লেখা নেই যে তুমি 1%ই পাচ্ছ। তো এক্ষেত্রে তোমাকে একটু লক্ষ্য রেখে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স চুজ করতে হবে, যে কোনো রকম রুম রেন্ট ক্যাপ বা কোনো রকম লিমিট যেন সেট না করা থাকে কোনো ডিজিজের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স কখন নেওয়া উচিত, যখন আমরা একদম ফিট অ্যান্ড ফাইন আছি, যখন আমাদের ফিজিক্যালি কোনো সমস্যা নেই, তখনই কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে নেওয়া উচিত। কেন বলছি, মানে এর পরের ধাপে ধাপে আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করবো কেন আমি এই কথাটা বলছি। তো এর পরের যে স্ক্যামটা আছে সেটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড। বেশিরভাগ প্ল্যানেই কিন্তু থাকে ওয়েটিং পিরিয়ড, 30 days ওয়েটিং পিরিয়ড। মানে তুমি যেদিন একটা হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করবে, প্রিমিয়াম পেমেন্ট করবে, তার কিন্তু 30 দিন পর থেকেই তুমি কিন্তু কোনো ক্লেমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাধারণত এটা নর্মাল হচ্ছে 30 ডেজের একটা
ওয়েটিং পিরিয়ড থাকে। এটা এটা হওয়াও উচিত, কারণ অনেকে কি করে প্রি প্ল্যান সার্জারি বা প্রি প্ল্যান মেডিকেল কন্ডিশন থাকে, তারা ইচ্ছা করেই কিন্তু অনেক সময় মানে কাস্টমার স্মার্ট সাজার চেষ্টা করে, সেক্ষেত্রে এটা হওয়াই উচিত রিজনের ওয়েটিং পিরিয়ড। সেকেন্ড কি আছে, সেকেন্ড হচ্ছে 90 ডেজ ওয়েটিং পিরিয়ড। ঠিক আছে, 90 ডেজ ওয়েটিং পিরিয়ডে কি থাকে, সাপোজ তোমার কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 90 ডেজ ওয়েট করতে হবে তোমার হসপিটালে ভর্তি হওয়ার জন্য, বা তোমার কিন্তু ক্লেম করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য, ক্লেমের জন্য অ্যাপ্লাই করার জন্য বেসিক্যালি। তো থার্ড কি আসে, থার্ড হচ্ছে তোমার সাপোজ তোমার প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ আছে, বা আগে থেকেই তোমার কোনো সমস্যা আছে, হার্টের সমস্যা বা কোনো ব্লাড সুগারের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি কোম্পানিকে আগে থেকে বলেছো যে তোমার সমস্যা আছে, সেক্ষেত্রে সেই প্রবলেমটার সলিউশন করার জন্য বা সেই মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য তোমার কিন্তু আপ টু 2 বছর, বেশিরভাগ কিন্তু ইন্স্যুরেন্সের 2 বছর থাকে ওয়েটিং পিরিয়ড, 2 বছর পরেই কিন্তু তুমি মেডিক্লেম করাতে পারবে। এরপরেও অনেক অনেক এমন এমন ট্রিটমেন্ট আছে যেগুলো করার জন্য কিন্তু তোমাকে আপ টু 2 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। সাপোজ তুমি আজকে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়েছো, পরবর্তী তোমার 6 মাস পর থেকে কোনো অন্য কোনো সমস্যা হলো, বা কোনো জিনিসের জন্য তোমাকে হসপিটালে যেতে হবে, বা বিল পেমেন্ট করাতে হবে বা ক্লেম করাতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আপ টু 2 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। সেই জন্যই কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু শারীরিক কোনো সমস্যা যদি না থেকে থাকে, অবশ্যই তোমরা তখনই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে নাও, কারণ ভবিষ্যতে কখন কি হয়ে যায় কিছু বলার নেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছর ওয়েট করতে তখন হবে না, আগে থেকে তুমি যদি আগে থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে রিস্টোরেশন। রিস্টোরেশন কি, সাপোজ তুমি 10 লাখ টাকার একটা লিমিট পেয়েছিলে, এবং সেই 10 লাখ টাকা তুমি পুরোটাই হসপিটাল বিলে খরচা করে দিয়েছো। এখন তুমি কি করবে, এখন তোমার কাছে না আছে লিমিট, না আছে তোমার কোনো হেলথ ইন্স্যুরেন্স কভার। এক্ষেত্রে বিভিন্ন পলিসি কোম্পানিগুলো তারা একটা অপশন দেয়, সেক্ষেত্রে তুমি যে লিমিটটা আছে পুরোটাই আবার কিন্তু পুরো বছরের জন্য তুমি রিস্টোরেশন করাতে পারো। এক্ষেত্রে তোমাকে কিছু পেমেন্ট করতে হয়। এবার এটা শুনে তোমার হয়তো মনে হচ্ছে না এটা খুব ভালোই প্ল্যান, এটা তো নিয়ে নিলে ভালোই হয়, কারণ সাপোজ আমার এই বছরে 10 লাখ টাকা কোনো মেডিকেল বিলে খরচা হয়েছে, আমি পরের মাসগুলোয় যদি আবার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি সারা বছরে কি করব, নিজের গাড়ির থেকে খরচা করতে হবে। তো সেক্ষেত্রে একটা কী করি, একটা মিনিমাল একটা ফি পে করে দিই, আমি তো আবার 10 লাখ টাকার একটা লিমিট পেয়ে যাচ্ছি। না, এর মধ্যেও একটা ক্যাচ আছে। কোন ক্যাচ আছে সেটাই আমরা ক্যাচ করে জানার চেষ্টা করব, ঠিক আছে? তো আসলে ক্যাচটা কি, তোমাকে যে লিমিটটা দিচ্ছে তার উপর অনেক সময় ক্যাপ লাগিয়ে দেয় যে না তুমি একবারই খরচা করতে পারবে, বা অনেক সময় তো এমন এমন কাজ করে যে তুমি যে ডিজের জন্য আগে 10 লাখ টাকা খরচা করেছো, সেই সেম ডিজের জন্য তুমি আবার কিন্তু খরচা করতে পারবে না। মানে তোমার যদি অন্য কোনো রোগ হয় তখনই তুমি খরচা করতে পারবে, বুঝতে পেরেছো? তো এইগুলো কিন্তু তোমাকে একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে। যখন তুমি কোনো হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছ, তোমার পলিসি এজেন্টকে একদম সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো, দরকার হলে রেকর্ড করে রাখো, যে তুমি যে হেলথ ইন্স্যুরেন্সটা নিচ্ছ তার মধ্যে সঠিকভাবে সব কিছু কভার হচ্ছে কিনা, বা কোনো লিমিট আছে কিনা, বা ক্যাপ আছে কিনা, সব কিছু কিন্তু বুঝে শুনে তোমাকে কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। একটা 10 লাখের হেলথ ইন্স্যুরেন্স ইন্ডিভিজুয়াল নিতে চাও, তাহলে তোমাকে মাসে কত পেমেন্ট করতে হবে? সাপোজ তোমার এজ যদি সবচেয়ে কম হয়, মানে ধরো 20 বছর 21 বছর যদি হয়, বা 22 বছর হয়, এক্ষেত্রে তোমার হেলথ ইন্স্যুরেন্স সবচেয়ে কম হবে। বছরে কিছু কিছু কোম্পানি তো তোমাকে 4,000 5,000এও তোমাকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে দেবে। আস্তে আস্তে যখন তোমার এজটা বাড়তে থাকবে, মানে 30-এর উপরে যাবে, 35 যাবে, 40 হবে, তখন কিন্তু তোমাকে সেম ইন্স্যুরেন্সটা তোমাকে চিপকাবে কত জানো, 10,000 15,000-এ, সেম 10 লাখ টাকারই ইন্স্যুরেন্স। তো সবচেয়ে ভালো হয় যে তুমি যদি হেলথ ইন্স্যুরেন্স নিতে চাও, বয়স কম আছে, নিয়ে নাও, এখনই তোমার জন্য বেস্ট চয়েস, বেস্ট সুযোগ। যদি তুমি কোনো চাকরি করো, বা তোমার কোনো একটা ফিক্সড ইনকাম থাকে, বা তোমার যদি আর্নিং আসতে থাকে, তাহলে বলবো আর্নিং থেকে বা ওই ইনকামের থেকে কিছুটা টাকা বের করে হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করে দাও, এবং একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখো। আচ্ছা, পরবর্তী কোন পয়েন্ট আমাদের লক্ষ্য রাখা উচিত, জোনাল পয়েন্ট। মানে হচ্ছে আমরা কোন এরিয়া থেকে বিলং করছি, কোন এরিয়া বসে আমরা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি, এটা কিন্তু আমাদের লক্ষ্য রেখে আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্সে অনবোর্ড হওয়া দরকার আছে। সাপোজ তোমার বাড়ি গ্রামে, কিন্তু তুমি শহরে বসে তুমি কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছ, সেক্ষেত্রে তুমি কি করছো, তুমি শহরের অ্যাড্রেসে দিচ্ছ, এক্ষেত্রে তোমাকে বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে। তুমি বুঝতেও পারছো না যে তুমি যদি আদেও, তুমি যদি তোমার গ্রামের অ্যাড্রেসে, মানে তোমার আধার কার্ডের অ্যাড্রেসে তুমি যদি প্রিমিয়াম পে করতে, তাহলে তোমার প্রিমিয়ামটা অনেকটা কম আসতো।
তুমি হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কম করার জন্য তোমার বাড়ি শহরে কিন্তু তুমি অ্যাড্রেস দিয়েছো গ্রামের, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ফিউচারে তোমার কিন্তু ক্লেমটা অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে, কারণ তুমি ফলস ইনফরমেশন প্রোভাইড করেছো। এক্ষেত্রে সেম পয়েন্ট আরেকটা আসতে পারে, যে সাপোজ তুমি তাম্বাকু খাও না বা সিগারেট খাও না বা তোমার কোনো ডিজিজ এক্সিস্টিং কোনো কিছু আছে বা তুমি মিথ্যা কথা বলেছো পলিসি কোম্পানিকে, সেক্ষেত্রেও কিন্তু ভবিষ্যতে তুমি কোনো ক্লেমের জন্য অ্যাপ্লাই করবে এবং সেখানে কোনো রিপোর্টে যদি কোনো ধরা পড়ে না তোমার লাংস জনিত কোনো সমস্যা হয়েছে এবং সেটা হয়েছে তাম্বাকু সেবনের জন্য বা এরকম কিছু কারণের জন্য, তখনও কিন্তু তোমাকে ক্লেমটা রিজেক্ট করে দেবে, কারণ তুমি আগে কিন্তু মিথ্যা কথা বলে তুমি কিন্তু ক্লেমটা নেওয়ার চেষ্টা করছো। এক্ষেত্রে তোমাকে কি কি জিনিস লক্ষ্য রাখা উচিত, ট্রান্সপারেন্সি বজায় রাখা উচিত কোম্পানির সঙ্গে। তুমি যখন কোনো হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছো বা তোমাকে যখন কোনো কোশ্চেন করছে, তোমাকে কোশ্চেনগুলোর সঠিক আনসার দেওয়া জরুরি। অনেক সময় তোমার কাছ থেকে প্রিমিয়াম নেওয়ার জন্য বা হেলথ ইন্স্যুরেন্স অনবোর্ড করানোর জন্য অনেক এজেন্ট তোমাকে ভুল ভাল বুঝিয়ে একদম তোমাকে জাস্ট সাইনটা করানোর জন্য উঠে পড়ে লাগে যে স্যার সাইনটা করুন, সাইনটা করুন, আপনার হেলথ ইন্স্যুরেন্স হয়ে যাচ্ছে, 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন। হেলথ ইন্স্যুরেন্সটা নিন, যখনই আপনি ক্লেম করার জন্য অ্যাপ্লাই করবেন আমি তো আপনার পাশে আছি। আর যখন তুমি অ্যাপ্লাই করার জন্য ক্লেম করতে যাচ্ছ তখন তোমার ক্লেমটা রিজেক্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। অনেক সময় এমনও বলে যে তুমি যে কারণে হসপিটালে ভর্তি হয়েছো ওই কারণের জন্য, ওই রোগের জন্য কিন্তু তোমাকে হসপিটালে ভর্তি হওয়ার কোনো দরকারই ছিল না, তুমি ফালতু ফালতু ভর্তি হয়েছো। তুমি আদেও কোনো একটা ডক্টরের কাছ থেকে রিটেনে তুমি সাবমিট করছো না, ডক্টর আমাকে বলেছে, ডক্টর আমাকে প্রেসক্রিপশন দেখিয়ে বলেছে যে হসপিটালে ভর্তি হতেই হবে, তাও কিন্তু কোম্পানি কি বলবে, আমি দেখো তোমাকে লিখিয়েও দিয়েছি, তোমাকে আমি কাগজে লেখাও ছিল যে এই কারণে হসপিটালে ভর্তি হলে আমরা পেমেন্ট করবো না। এই ক্ষেত্রে এসব ভুংচুং কারণ দেখেও কিন্তু তোমার ক্লেমটা রিজেক্ট করে দিতে পারে একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, এক্ষেত্রে তোমরা বিভিন্ন পোর্টাল আছে, মানে ওদের যে রিজনাল যে অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, ওদের মেলে কন্ট্যাক্ট করতে পারো। লাস্টে অবশ্যই কোনো কাজ না হলে অম্বুসমান, গভর্নমেন্টের অম্বুসমান পোর্টালে গিয়েও তুমি অ্যাপ্লাই করতে পারো, সেখানে তো কাজ হবেই হবে। এটা নিয়েও তোমার যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানো যে অম্বুসমান পোর্টাল কি, সেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা সেই বিষয়ে একটা পার্টিকুলার শর্টস বা ভিডিও অবশ্যই আনবো ভবিষ্যতে। যার কাছ থেকে তুমি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছ তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আমি যে হেলথ ইন্স্যুরেন্সটা তোমার কাছ থেকে নিচ্ছি বা তোমার কোম্পানির কাছ থেকে নিচ্ছি, আমার হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কোন কোন ডিজিজগুলো কভার করছে না, মানে কোন কোন রোগগুলো হলে আমাকে কোনো পেমেন্ট দেওয়া হবে না বা আমি ক্লেম করতে পারবো না, অবশ্যই জিজ্ঞেস করবে। হতে পারে যা যাই হয়ে যাক, আমি যা যাই ক্লেম করি কোনো দরকার নেই আমার জানার, আমাকে এটা অবশ্যই জানতে হবে যে আমার এই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে কোন কোন ডিজিজগুলো কভার হচ্ছে না। ঠিক আছে, যেরকম যখন কোভিড-19 হয় তখন ওরা কী করলো, হঠাৎ করে নিজের টার্ম কন্ডিশন চেঞ্জ করে দিল যে কোভিড-19 হলে আমরা কভার দেবো না, এরকম আর কি বললো। সেরকম তোমাকে জানতে হবে যে কোন কোন ডিজিজ হলে আমি কভার পাবো না, অবশ্যই শুনে নেবে। আশা করছি তোমরা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু তোমাদের বোঝাতে পেরেছি যে একটা হেলথ ইন্স্যুরেন্স কেন নেওয়া উচিত এবং হেলথ ইন্স্যুরেন্স নিলেও আমাকে কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য। অবশ্যই অনেক অনেক পয়েন্ট আমরা ছেড়ে রেখে যাচ্ছি, অবশ্যই আমরা পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করবো, যেখানে আমরা ডিটেলসে আরও আমরা জানার চেষ্টা করবো যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় কোন দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কীভাবে আমরা আমাদের প্রিমিয়াম কমাতে পারি, এই নিয়ে অবশ্যই আমরা পার্ট 2 আনবো। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আজকের এই এপিসোডটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে, পরের কোনো এপিসোডে। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে মনে, অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমাদের টিম তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে। তো যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, পাশে আমাদের বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।